কলমাকান্দা বাংলাদেশের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা, যা মূলত ভারতের পাহাড় বেষ্টিত একটি অঞ্চল। পাহাড়ি সীমানা বেষ্টিত এই এলাকাগুলো যেন বাংলাদেশের এক অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের আধার, যেখানে আপনি পাহাড় আর পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এখানে আসলেই দেখতে পারবেন পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়, সেই সাথে দেখতে পারবেন পাঁচগাঁওয়ের বিখ্যাত বটগাছ, যেখানে বটগাছের ছায়ায় আপনি একটু জিরিয়ে নিতে পারবেন। আরও দেখতে পারবেন ভারতের মেঘালয়ের পাহাড় বেষ্টিত অঞ্চল পাতলাবন, যেখানে মেঘালয় থেকে বেয়ে আসা নদীর স্বচ্ছ পানিতে গা ভাসাতে পারবেন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের জীবন জীবিকা ধলেশ্বরী নদী ও তার পাশেই অবস্থিত ৭ শহীদের মাজারও ঘুরে দেখতে পারবেন। আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে কলমাকান্দা আসবেন, কি ঘুরে দেখবেন এবং কতই বা তার খরচ হবে। সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক। আমার আজকের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর থেকে। পরিবার নিয়ে ছুটে চললাম কলমাকান্দার পাহাড়ি সৌন্দর্য দেখতে। ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে প্রতি রাতে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। রাত 10:30 সালমান পরিবহনের বাসে করে চলে আসতে পারেন কলমাকান্দা বাজারে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 450 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কলমাকান্দা বাজারে। আমরা কলমাকান্দা বাজারে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে আমরা আমাদের যে সকালের নাস্তাটা সেটা সেরে নিব। নাস্তা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করব পাঁচগাঁওর উদ্দেশ্যে। যেহেতু ঈদের মৌসুম ছিল, সেই জন্য সবগুলো হোটেলই বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর এই হোটেলটি খুঁজে পেলাম এবং জনপ্রতি 50 টাকায় আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে চলে আসুন কলমাকান্দা বাজারের মোড়ে। সেখানে সারাদিনের জন্য বাইক ভাড়া পাওয়া যায়। বাইকের দাম পড়বে 1400 টাকা। এই বাইক দিয়ে আপনারা পাঁচগাঁও এবং অন্যান্য যত সব স্পট আছে সবগুলোই আপনাদেরকে রাইডার ঘুরিয়ে দেখাবে। কলমাকান্দা থেকে পাঁচগাঁও 12 কিলোমিটার। রাস্তা খারাপ হয় আমাদের যেতে একটু সময় লেগেছে। পাঁচগাঁও পৌঁছেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সৌন্দর্য, পাঁচগাঁওয়ের পাহাড়ি সৌন্দর্য, সেইটা দেখতে পেলাম। আমরা গাড়ি থেকে এই পাহাড়ি সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছিলাম। গাড়ি থেকে নেমেই আমাদেরকে পাহাড়ি কাঁচা রাস্তা ধরে কিছু দূর হাঁটতে হলো। কিছু দূর এগোনোর পরেই আমরা আমাদের প্রথম স্পট পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়, সেখানে পৌঁছে গেলাম। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের কলমাকান্দা পাঁচগাঁও ভ্রমণের যে প্রথম স্পটটি সেটা হচ্ছে চন্দ্রকোনা। সেই স্পটে আমরা পৌঁছে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চন্দ্রকোনা পাহাড়। তো আমরা সেদিকে যাচ্ছি। সেখানে একটা ঝর্ণা আছে, চন্দ্রকোনা ঝর্ণা, সেইটাও ঘুরে দেখব, সেই সাথে আমরা পাহাড়টাও দেখব। তাহলে চলুন আমরা সামনের দিকে আগাই আর পাহাড়ের যে সৌন্দর্য সেইটা উপভোগ করি। পাহাড় আল্লাহ তাআলার এক নয়নাভিরাম উপহার। আমি যতবার পাহাড়ি এলাকায় ভ্রমণ করেছি ততবার মুগ্ধ হয়েছি। পাহাড়ের সৌন্দর্য আপনাকে কখনোই হতাশ করবে না। পাহাড়ের কাছে দাঁড়িয়ে পাহাড়ের বিশালতা দেখা,
পাহাড়ি জনগোষ্ঠীর সরল শান্ত জীবনযাপন দেখা এ যেন এক অভূতপূর্ণ অনুভূতি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে চন্দ্রকোনা পাহাড়, আর এইখানটাতে হচ্ছে এই যে মানুষের বসত বাড়ি। জিনিসটা কতটা সুন্দর একটু চিন্তা করেন, ওই দিকটাতে পাহাড় আর এখানে হচ্ছে ওনাদের বসত বাড়ি। মানে কতটা সুন্দর, তারা বলতে পারেন যে স্বর্গের মতো জায়গায় বাস করতেছে। দেখতে পাচ্ছেন এই যে পাহাড় আর এই হচ্ছে ওনাদের বাড়ি। এইরকম সুন্দর দৃশ্য আপনি একটা চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এইরকম একটা দৃশ্য দেখতে পাবেন। পাহাড়ের কাছে যেতেই দেখতে পেলাম পাহাড় আর ধান ক্ষেতের মিতালি, যা এই অঞ্চলকে ছবির মতো সৌন্দর্যে রূপ দিয়েছে। এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে আসলেই আপনারা কিছু দোকানপাট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা অল্প কিছু নাস্তা করার সুযোগ পাবেন। এই দোকানপাটগুলোতে আপনারা চা অথবা নাস্তা করতে করতে চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে সৌন্দর্য সেইটা দেখতে পারবেন। এখন শুকনো মৌসুম, তাই ঝর্ণার পানি শুকিয়ে রয়েছে। শুকনো মৌসুমে আসলে আপনারা এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের চূড়ায় ওঠার সুযোগ পাবেন, কিন্তু বর্ষার মৌসুমে এই দিকটাতে ঝর্ণা প্রবাহমান বলেই আপনারা পাহাড়ে ওঠার সৌন্দর্যটা মিস করে যাবেন। পাহাড়ের চূড়ায় উঠে এই অপূর্ব দৃশ্য দেখার যে লোভ আর আনন্দ সামলাতে না পেরে আমিও সবার মতো প্রতিযোগিতায় নেমে পড়লাম পাহাড়ের চূড়া থেকে এই পাঁচগাঁওয়ের সৌন্দর্য দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উপরে, একদম চূড়ায়। দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম চূড়াতে আছি। ওই দিকটাতে হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন আছি বাংলাদেশের উপরে। দর্শক, আমার সাথে আছে এই যে হুজুর, আমার ছোট ভাই, আর একজন আছে এই যে ভিডিও করতেছে, সে আমার ছোট ভাই। সো এখান থেকে ভিউ অসাধারণ সুন্দর, মানে অনেক সুন্দর লাগছে এখান থেকে ভিউ। ওইদিকে একটা ঝর্ণা আছে, যেহেতু এখন শুকনো মৌসুম এই জন্যে ঝর্ণাটা হচ্ছে এখন শুকিয়ে আছে, তাই পানি নাই, সেজন্য আমরা ঝর্ণাটা দেখাতে পারতেছি না। কিন্তু দর্শক দেখুন ভিউটা কতটা সুন্দর, আপনারা এখানে আসলে এরকম একটা ভিউ পাবেন। পাহাড় দেখা শেষ করে সামনের দিকে কিছু দূর এগুলেই দেখতে পারবেন পাঁচগাঁওয়ের সেই বিখ্যাত বিশাল আকৃতির বটগাছ। বটগাছের এই বিশালতা আর এই সৌন্দর্য দেখতে অনেক পর্যটকই আজকে ভিড় করেছে। লোকমুখে শোনা যায় এই স্থানটায় নাকি শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল, আর এই স্থানের এই পাহাড়টা দেখতে অনেকটা নৌকার আকৃতি বলেই এই পাহাড়ের নাম হয়ে উঠেছে চন্দ্রডিঙ্গা পাহাড়। এই সীমান্তবর্তী এলাকায় আসলেই দেখতে পারবেন পাহাড়ি জনগোষ্ঠী গারোদের ছোটোখাটো দোকানপাট, যেখান থেকে আপনারা ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন। চকলেট, সাবান, আরও বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়। রাস্তার পাশের পাহাড়ি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি পাতলা বনে। ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে প্রাকৃতিক নিসর্গে গড়ে ওঠা পাতলাবন নামের এই গ্রামটি। মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা নদী মহাদেবের স্বচ্ছ পানিতে গা ভাসাতে নেমে পড়ুন এই নদীতে।
মেঘালয়ের শীতল পানি আপনার মন ও শরীরকে চাঙ্গা করে দিবে। এই জায়গাটা দেখে আমার অনেকটা সিলেটের ভোলাগঞ্জের কথা মনে পড়ে গেল। ওইদিকে ইন্ডিয়া। কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটি পর্যটকে ভরে গেল। দেখে মনে হচ্ছে আমি সিলেটের হয়তো ভোলাগঞ্জে আছি, না হলে জাফলংয়ে। পাতলাবন ঘোরা শেষ করে এখন আমি চলে যাচ্ছি লেঙ্গুরাতে, যেখানে রয়েছে ধলেশ্বরী নদী এবং তার পাশে অবস্থিত 7 শহীদের মাজার। এখানে একটু বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এইটা মূলত হাওর অঞ্চল। এখান থেকেই শুরু হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী স্পট লেঙ্গুরাতে। এই ইউনিয়নটি মূলত ভারত বাংলাদেশের সীমান্তে ফুলবাড়ি শান্ত একটি গ্রাম। গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের ভেতর দিয়ে বয়ে আসা গণেশ্বরী নদী। আমাদের সীমান্তের ভেতরেই রয়েছে বেশ কিছু পাহাড় আর টিলা, আর সীমান্তের বাইরে যত দূর চোখ যায় দেখা যায় মেঘালয়ের পাহাড় রাজ্য। ভারত সীমান্তে অবস্থিত এই জায়গাটিতে অগণিত মেহুনি গাছ রয়েছে এবং এই নির্জন মেহুনি গাছের শেষ প্রান্তে, যেটা ভারত ও বাংলাদেশের সীমানা, সেখানে অবস্থিত আছে 7 জন মুক্তিযোদ্ধার কবরস্থান। তাই এই জায়গার নাম হয়ে উঠেছে 7 শহীদের মাজার। আর 7 শহীদের মাজার দেখতে আসলে আপনারা এই দিকটাতে ইন্ডিয়া পাবেন। দেখতে পাচ্ছেন এই দিকে ইন্ডিয়ার পাহাড় আছে, আর এই দিকটাতে হচ্ছে আপনার 7 শহীদের মাজার। আপনার এই দিকটাতে হাঁটলে এই যে এইদিকে 7 শহীদের মাজার, আর এইখানটাতে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। কত সুন্দর। আচ্ছা, ওখানে একটা সাদা পতাকা টাঙানো আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা, এরপরে হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়া। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি সূর্যের অপোজিটে, এই জন্য বোঝানো যাচ্ছে না। তারপর দেখেন এই যে ওখানে একটা সাদা পতাকা আছে, এইটুকু হচ্ছে বাংলাদেশ, এরপরে যে জায়গাটা ওইটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া। আপনারা এখানে আসলে এই যে ইন্ডিয়ার যে জিনিসপত্র আছে, আমাদের যে বড় ভাই আছে, কাছের বড় ভাই, ওনার গাড়ি দিয়ে আসছিলাম, যে উনি হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট নিয়ে নিছে। এগুলো কি একদম অরিজিনাল, অথেন্টিক একদম? আপনার কি মনে হয়? না, তো একটা চকবাজারের মাল হইতে পারে। চকবাজারের মাল হইতে পারে না? আমি দেখলাম প্রত্যেকটা স্পটে এরকম ইন্ডিয়ার প্রোডাক্ট বিক্রি করতেছে। এই যে এইদিকে দোকানটা এইদিকে, তো উনি নিয়ে নিল। কি কি নিলেন ভাই? পাউডার ছোট ছোট 10 রুপি করে, এখানে নিল 20 টাকা। 10 রুপি করে না? এখানে 20 টাকা। 10 রুপি নিল 18 টাকা করে। যাক, ভালো। কি করো তোমরা? তারা হেনে আইসা জালমুড়ি খেতেছে, 7 শহীদের মাজার আইসা জালমুড়ি খেতেছে। দেয়া যায় না তো করে। কিরে রাইমা, কি কিনছস? জালমুড়ি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের কলমাকান্দা ভ্রমণের শেষ গন্তব্যস্থল এই মমিনের টিলা। আমরা 7 শহীদের মাজার দেখে ফেরার পথে এই মমিনের টিলায় দাঁড়িয়েছিলাম। এই টিলাটি বাংলাদেশের অন্যতম উঁচু একটি টিলা। এই টিলার উপরে ওঠার পরে আপনি ভারতের মেঘালয়ের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন, সেই সাথে দেখতে পারবেন ধনেশ্বর নদীরও সৌন্দর্য। এই এলাকাগুলোতে ভালো খাবারের হোটেল না পাওয়ায় আমরা নেত্রকোনা শহরে ফিরে রাতের খাবার সেরে নিলাম। দুপুরে তেমন কিছুই খেতে পাইনি, অল্প কিছু খেয়ে আমরা
আজকে জার্নি করেছিলাম। নেত্রকোনা শহরে ফিরেই এই হোটেলটাতে বসে আমরা আজকে আমাদের রাতের খাবার শুরু করেছি, আর এখানেই আমার শেষ হচ্ছে আজকের ভ্রমণ গল্প। সুপ্রিয় দর্শক, আশা করি দেখা হবে অন্য কোনো এক ভ্রমণ গল্পে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।